বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত মোশাররফ আহমেদ ঠাকুর, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার দিয়ে আলোচনা শুরু করতে এবং মিস্টার সাদাত হোসেন সেলিম, আপনার জন্য প্রশ্ন একটাই আসলে শুরুতে, সেটা হচ্ছে দেশে আসলে হচ্ছেটা কি? একটা অভ্যুত্থান, একটা স্বপ্ন, একটা লক্ষ্য। এখন তো দেখা যাচ্ছে যে সে নির্বাচন সংস্কার, সেগুলো থেকে লক্ষ্য, মানে সেটা নিয়ে আমরা এতদিন বিতর্ক করছিলাম যে নির্বাচন আর সংস্কার। এখন তো অনেক প্যান্ডোরাস বক্স ওপেন করে দেওয়া হচ্ছে, যে যার মতো নতুন নতুন স্টোরি তৈরি করছেন, এবং এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আপনি কারোর সঙ্গে কথা বলেই কখনো নিরাপদ না। এটাও হতে পারে, আমি জানি না সত্যি মিথ্যা, কিন্তু এটাও বলা যেতে পারে যে কে কোন গল্পের কথা কখন বলে দিবে, কে অভ্যুত্থানের আগে কার সঙ্গে কে কবে যোগাযোগ রেখেছে, অভ্যুত্থানের পরে কি হচ্ছে, সব মিলিয়ে কী হচ্ছে আসলে। মিস্টার ঠাকুর, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন, যে বাংলাদেশে আপনি নিঃসন্দেহে বলবেন যে 5 তারিখে আমরা যে জায়গায় ছিলাম, আমরা 5 তারিখের পরে আর ওই জায়গাটাতে আমরা কেউই নাই, একই বিন্দুতে নাই। আমরা যে মোহনায় মিলিত হয়েছিলাম সেটির নাম ছিল শেখ হাসিনা আউট, শেখ হাসিনাকে বিদায় করুন। এরপরে যে কাজগুলি হলো সেটা হচ্ছে যে আমাদের জাতীয় ঐক্যের মূলে প্রথম যে আঘাতটি আসলো সেটি আমাদের প্রধান উপদেষ্টা করেছেন। তিনি বললেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এরা সবাই এই অভ্যুত্থানে ছিলেন, ছাত্রগণ অভ্যুত্থানে, কিন্তু এদের সবার পার্টিসিপেশনকে তিনি অস্বীকার করলেন। আজকের যে অবস্থাটি দাঁড়িয়েছে যে কী হচ্ছে, আপনি যেটা বললেন কী হচ্ছে, তো আমার কাছে কি হচ্ছে, আপনি 11 তারিখে যদি কেউ একটা কথা বলে থাকে, কারোর সাথে আলোচনা করে থাকে, তো আপনি 10 দিন পরে সেই আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনি ফেসবুক পোস্ট দিবেন কেন? 11 তারিখে কি লেভেলের লোকজন ফেসবুক পোস্ট দিলেন? 11 তারিখে সেনাবাহিনীর লোকজনের সাথে আপনার কথা হয়েছে, এই কথা হয়েছে, তো কোন লেভেলের লোকজনের সাথে কথা হচ্ছে এটা বলুন। এবং সেনাবাহিনীতে অনেক অর্গান আছে, অনেক অর্গান আছে, অনেক স্তর আছে। যেমন ডিজিএফআই, এটা টোটালি, এটা কিন্তু সেনা প্রধানের অধীনে না। ডিজিএফআই প্রধান উপদেষ্টা অধীনে, প্রধান উপদেষ্টার অধীনে। প্রধান উপদেষ্টাকে তারা রিপোর্ট করে, প্রধান উপদেষ্টা তাদের সমস্ত কিছু পুরস্কার তিরস্কার সব কিছু প্রধান উপদেষ্টা দেখেন। তো সেই ক্ষেত্রে তাদের সাথে কথা হচ্ছে না কাদের সাথে কথা হচ্ছে এইটা বলতে হবে তো স্পষ্ট করে। তো আমার কথাটা হচ্ছে যে আমার বাংলাদেশের সেনাবাহিনী এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত একটি বাহিনী, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত একটি অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে যদি কেউ আঘাত করে, একে যদি মেলাইন করে, এর পোশাকে যদি কেউ কালিমা লেপন করে দিতে চায়, আমি তো ওকে ছাড়বো না। আমি আমার ব্যক্তিগত, আমার সীমিত যা সামর্থ্য আছে, আমি এইটা দিয়ে আমি সেনাবাহিনীর পক্ষে দাঁড়াবো। তো আমি সেনাবাহিনীর পক্ষে দাঁড়াবো, কারণ সেনাবাহিনী ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিফেন্স অফ লাইন অফ ডিফেন্স। তো সেনাবাহিনীকে কি মেলাইন করবেন? এটা কার পক্ষে যায়? সেনাবাহিনীকে মেলাইন করলে যায় আমার বাংলাদেশে যারা আধিপত্য বিস্তার করতে চায়, আমার বাংলাদেশকে যারা তাবেদার বানাতে চায়, ওদের পক্ষে যায় এটা, সেনাবাহিনীকে মেলাইন করা মানে। আমার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলন করে তিনি কথা বলেছেন। তো উনি প্রতিষ্ঠান হিসাবে, মহাসচিব হিসাবে উনি তো একটু তাকে রয়েসই বলতে হবে একটু। তো আমার কথা হচ্ছে যে এইখানে আপনাকে যে একটা আমাদের একটা পশুর কিছু বাচ্চা, কি একটা নির্দিষ্ট পশু আছে, এই পশুর বাচ্চা নাকি দাঁত গজালে ওর বাবার পাছায় কামড় দিয়ে নাকি পরখ করে দাঁতে ধার হয়েছে কিনা। তো আমি তো বলবো যে
ঠিক ওই পশু শ্রেণীর কিনা যে তারা বাংলাদেশ সেনাবাহিনীর পাছায় কামড় দিয়া তাদের দাঁতের ধার পরীক্ষা করতে চায়। তো আমি আপনাকে আরেকটা কথা বলি আজকে, তো মব জাস্টিস মব জাস্টিস মব জাস্টিস মব ভায়োলেন্স এটা কোথাকার, কোন আইনে আছে? কোন আইনে আছে? আমি তো প্রথম কথা হচ্ছে, আমি যদি সরকারের কোনো অংশের দায়িত্বে যাই, আমি তো প্রথম আমার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড কালেক্টিভ রেসপন্সিবিলিটি, আমার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আমার জায়গায় আর কালেক্টিভ রেসপন্সিবিলিটি আমার ক্যাবিনেটে। আমি তো বলবো যে মব ভায়োলেন্সের জন্য এটা বন্ধ করার জন্য যা যা করতে হয় তাই করতে হবে। আমি আমি রাষ্ট্রের রক্ষার দায়িত্ব নিয়েছি, ওত নিয়েছি। আপনাকে একটা ছোট্ট কথা বলি, যারা আজকে সংস্কার বলেন, আমি আপনার এখানে বলছিলাম বহু আর ৩-৪ মাস আগে। না, কিন্তু সংস্কার নির্বাচনের আগেও তো এখন বিতর্ক, যেখানে মানে লড়াইটা বা বিরোধটা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে যে আপনি নির্বাচনের কথা বললে আপনি ভারতের দলাল হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি আবার যেভাবে বললেন তাতে যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে বলবে সে আসলে বাংলাদেশে যারা আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে দাঁড়ানো। আমি ফেসবুকে এই পোস্ট দেখছি যে আপনি স্বৈরাচারের দোসর বলছেন, কিন্তু স্বৈরাচারের সহযোগী একটা বড় বিজনেস গ্রুপ থেকে টাকা নিচ্ছেন। আবার আপনি অন্যকে স্বৈরাচারের দোসর বলছেন, আপনি ভারতের বিরুদ্ধে বলছেন, আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে বলছেন। আপনি সেটা পারেন কিভাবে? এসব নানা প্রশ্ন নানা জায়গা থেকে উঠছে। এবং আমি যেটা বলতে চাই, মানে আমি নির্বাচন সংস্কার নিয়েও আলোচনা করতে চাই, কিন্তু সেনাবাহিনী এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে, এদের সবার বিচারের আগে নির্বাচন হবে না, এদের ফাঁসি দিতে হবে, শেখ মুজিবের রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই, এই যে আলোচনাগুলো বা এই যে বিতর্কগুলো, এখন তো ফোকাসও সরে যাচ্ছে আমি দেখছি। আমি আপনাকে আর ৩ মাস আগে বলছিলাম এখানে এই জায়গায় যে রাজনৈতিক দলগুলিকে কনফিডেন্সে নিয়ে, আস্থায় না নিয়ে, রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা না করে কোনো সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হবে না, এটা অশ্বডিম্বে পরিণত হবে। একজ্যাক্টলি এখন তাই মনে হচ্ছে। আপনি দেখুন যে এই সরকার খুব সুবিচার এবং ন্যায় বিচারের কথা বলে না। আপনি বাংলাদেশের গত প্রায় ধরুন ৯০ বছর বা আরও বেশি সময় ধরে এখানে ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত আমাদের আদালতের ইতিহাসে, আইন এবং বিচারের ইতিহাসে ৭ হত্যা মামলার আসামি, অভিযুক্ত, অ্যাকিউজড, কোনোদিন কোনো ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছে কিনা? আমার ২৪শে অক্টোবর আমার নিজের মামলার তারিখ ছিল, তো আমি গেলাম এই ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দেওয়ার সময়। হাজিরা দেওয়ার পরে আমি টোটাল ঘটনাটি জানলাম যে ম্যাজিস্ট্রেট ৩টি মামলার জামিন দিয়েছেন আর 4টি অন্যান্যরা দিয়েছেন। তিনি বলেছেন যে সিএমএমকে আসিফ নজরুল ফোন করেছেন, সিএমএম বলেছে যে আমরা জামিন দেব না, আমরা ওনাকে আদালতে পাঠাচ্ছি যে তার স্বাস্থ্য কারাবিধি অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আপনারা ওনাকে পাঠিয়ে দেন, পিজিতে পাঠিয়ে দেন। পিজিতে যদি ইয়েতে রেখে চিকিৎসা করেন, কেবিনে রেখে চিকিৎসা করেন, যদি না হয় একদিন পরে জজকোর্ট থেকে জামিন নিয়ে সিঙ্গাপুর পাঠিয়ে দেন, সিঙ্গাপুর থেকে এনে ছেড়ে দেন। বাট আমাদেরকে আইন আদালতের ইতিহাসে এই কাজটি করবেন না। তো জানা যায় যে সরকারের সর্বোচ্চ ব্যক্তি সিএমএমকে ধমক দিয়েছেন, ও বলেছে এটা ছেড়ে দাও। তো হাসিনার বিচারের মধ্যে আর আপনার বিচারের মধ্যে পার্থক্য থাকলে কোথায়? জি, মিস্টার সাদাত সেলিম। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, এখন যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে বা ঘটনাগুলো প্রবাহ যেদিকে যাচ্ছে, এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। আমরা বিগত ১৫ বছর যাবৎ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি এবং ধারাবাহিক লড়াই করেছি, এবং এই লড়াইয়ের পরিণতি একটা গণ অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পলায়ন অথবা সরকারের অপসারণ, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন রাজনীতির ছাত্র হিসেবে মনে করতাম যে এটার বিকল্প কোনো কিছু নেই, এবং এটাও মনে করতাম যে সারা পৃথিবীতে বিভিন্ন পরিবর্তন যখন হয়, গণ অভ্যুত্থান হয়, তখন সেনাবাহিনী কিন্তু জনগণের পক্ষেই দাঁড়ায়। ব্যাপারটা সবই ঠিক ছিল। আমরা গণ অভ্যুত্থানে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হওয়ার প্রেক্ষিতে আমরা যারা সরকার বিরোধী, আমরা প্রত্যেকেই কিন্তু এই গণ অভ্যুত্থানের সাথে যে কোনোভাবে হোক আমরা জড়িত হয়ে গেছি। শেখ হাসিনা পালিয়ে গেছেন, পরবর্তীকালে একটা সরকার গঠিত হয়েছে। সরকার গঠিত হওয়ার সাথে সাথে আমরা দুটো ব্যাপারে হোঁচট খেয়েছি। একটা হলো যে ডক্টর ইউনূস তার উপদেষ্টা মণ্ডলী সাজিয়েছেন, তাতে করে আমরা আশাহত হয়েছি।
আর দ্বিতীয় যে কষ্ট হয়েছে সেটা হলো যে গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছাত্রদের প্রতিনিধি আপনার ক্ষমতায় অংশগ্রহণ এই যে দুটো জিনিসই আমরা তখন ভালোভাবে গ্রহণ করিনি এবং এটা একটা মানে ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে সেটা এখন প্রমাণিত হচ্ছে। আমরা চেয়েছিলাম যে ছাত্ররা যে আন্দোলন করেছে তারা বাইরেই থাকুক, বাইরে থেকে তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, যেটা আপনার যে কোনো দলের জন্য সরকারের জন্য এটা একটা ভালো দিক বহন করে আনবে। কারণ ছাত্ররাই আন্দোলনের পুরোধা, ছাত্ররাই আন্দোলনের সামনে থাকে। 1952 সালে যখন জাতীয় রাজনৈতিক দলগুলো 164 ধারা ভঙ্গ করার ব্যাপারে তারা তাদের অনীহা প্রকাশ করেছে অথবা এই সিদ্ধান্তের বিরুদ্ধে গেছে, ছাত্ররা কিন্তু তখন আপনার তৎকালীন সময়ে কিন্তু মিটিং করে 144 ধারা ভঙ্গ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং ভাষা আন্দোলনে তারা জয়লাভ করেছে। কিন্তু ভাষা আন্দোলনে জয়লাভ করে কিন্তু তারা কোনো নতুন রাজনৈতিক দল গঠন করে নাই। সেটা 69-এর গণ অভ্যুত্থানের কথাই বলেন, ছাত্ররাই কিন্তু 69-এর গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে। 62 সালে ছাত্র আন্দোলন, তখনও কিন্তু তারা ছাত্ররাই গণ অভ্যুত্থান করেছে এবং আন্দোলনটাকে সফল করেছে। একইভাবে 90-এ যে ছাত্ররা সংগঠনগুলো ছিল, পরস্পর বিরোধী ছাত্র সংগঠনগুলো যখন এক কাতারে এসে দাঁড়িয়ে এরশাদের পদত্যাগ দাবি করেছে, এরশাদ কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ছাত্ররা কিন্তু তখন শিক্ষাঙ্গনে ফিরে গিয়েছে এবং যার সুযোগ ছিল তারা বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করেছে, কেউ নির্বাচন করেছে, কেউ নির্বাচন করে নাই। কিন্তু আপনার আমাদের এই গণ অভ্যুত্থানের 10-15-20 দিনের মাথায় যখন ছাত্ররা তাদের রাজনৈতিক দল গঠন করেছে, জাতীয় নাগরিক পার্টি অথবা তারা পরবর্তীকালে রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে, তখনই আমরা মনে করছিলাম যে এই জিনিসটা কিন্তু একটা বিপথে চলে যাচ্ছে এবং আপনার গতি হারিয়ে ফেলছে। এখন পক্ষান্তর সেটাই মানে দাঁড়াচ্ছে। ছাত্ররা রাজনৈতিক দল করবে সেটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ছাত্ররা যাদের লেখাপড়া শেষ করে আপনার প্রয়োজন অনুসারে জাতীয় রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে, বিদ্যমান যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে অথবা নতুন রাজনৈতিক দল গঠন করবে, আমরা এতে আমাদের কেউ কোনো ছিল না। কিন্তু এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমি চিহ্নিত করছি দুইজন মানে নামের অধ্যক্ষর প দিয়ে, একজন আপনার ছোট প, একজন বড় প। এই দুই পই কিন্তু আপনার বিভিন্নভাবে এই বিশৃঙ্খলাটা তৈরি করছে। কেউ আপনার লেখার মাধ্যমে বিশৃঙ্খলাটা তৈরি করছে, কেউ আপনার বুদ্ধির মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করছে। এই যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আজকে তাদের উপর যে ব্লেমটা দেওয়া হচ্ছে, এই ব্যাপারে কিন্তু আমার তীব্র প্রতিবাদ আছে। আমরা প্রত্যেকেই মনে প্রাণে বিশ্বাস করতাম যে আন্দোলনে একটা সময় সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়াবে। অতীতের ইতিহাস আমরা দেখেছি, যখন আইয়ুব খানের বিপক্ষে আপনার ইয়াহিয়া খান সহ তার সেনাবাহিনী দাঁড়িয়েছে, তখন কিন্তু গণ অভ্যুত্থানটা সফল হয়েছে। 90 সালের আন্দোলনের মধ্যেও কিন্তু যখন দেখেছি জেনারেল নুরুদ্দিন আপনার সেনাবাহিনী নিয়ে জনগণের পক্ষে দাঁড়িয়েছে, তখন এরশাদকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনার আন্দোলন যখন তুঙ্গে উঠেছে, সেনাবাহিনী কিন্তু আপনার কালেকটিভলি একটা সিদ্ধান্ত নিয়েছে যে জনগণের বিপক্ষে তারা যাবে না এবং জনগণের প্রতি তারা কোনো আপনার মানে গুলি ছুড়বে না। সেই সময় কিন্তু আমরা গণ অভ্যুত্থানে আমরা জয়ের সুবাতাস পেয়েছি এবং 5 তারিখে আমরা দেখেছি যে সেনাবাহিনী তার একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সেনাবাহিনী আর রক্তপাত চায় নাই, একটা সেভ এক্সিট দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে কিন্তু তারা সরকার গঠনের মধ্যে কিন্তু একটা ভূমিকা পালন করেছে। এখন যে কথাগুলো আসছে, একজন উপদেষ্টা যিনি সেনা প্রধানের বক্তব্যটাকে আমরা জনসমক্ষে আনছেন, এটা কিন্তু সঠিক সময়ে আনছেন না। এতে কিন্তু আমরা একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। সেনাবাহিনীর আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা হচ্ছে সঠিক সময়, মানে এখানে দুটো ইস্যু আছে। একটা হচ্ছে ক্যান্টনমেন্টে 11 তারিখে যে বৈঠক হয়েছে, সেটা কার সঙ্গে হয়েছে, যেটা মিস্টার ঠাকুর যথার্থ উল্লেখ করেছেন, কোন পর্যায়ে এবং কে বলেছে। আরেকটা হচ্ছে তখন থেকে আসলে পুরো চাপটা যাচ্ছে কিন্তু সেনাবাহিনী প্রধানের উপরে, সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখলাম। আর সেকেন্ডটা হচ্ছে যে আরেকজন উপদেষ্টা, যিনি সরকারের উপদেষ্টা, যিনি এদের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বা পরোক্ষভাবে বলা যেতে পারে, তিনি বলছেন যে ওই যে সরকার গঠনের সময় সেনাপ্রধান কি বলেছেন। তো এই ধরনের মিটিংয়ের কথা, এই ধরনের আলোচনার কথা বাইরে আসতে পারে কি না সরকারের থেকে, এটা কোনো অবস্থায় পারে না। এটা কারণ একটা দলের মধ্যেও তো যখন কোনো কমিটির মিটিং হয় হাইস্ট লেভেলে বা যে কোনো লেভেলে, নানা রকমের বিতর্ক থাকে, বিরোধ থাকে, সেটা বাইরে তো কেউ নিয়ে আসে না। ক্যাবিনেটও হয়, আমি নিশ্চয়ই মনে করি, কিন্তু সেটা বাইরে আনার মানে কি? এই উপদেষ্টা তার শপথ ভঙ্গ করেছেন। এই উপদেষ্টা আর উপদেষ্টা মণ্ডলীতে থাকা উচিত না, তার পদত্যাগ করা উচিত। কারণ তিনি শপথের মধ্যে বলেছেন যে সেনাবাহিনী, সেনাপ্রধান, এটা তো খুবই সেনসিটিভ একটা প্রতিষ্ঠান। না, এটা একটা প্রতিষ্ঠান। সেনাপ্রধান নিজেও একটা প্রতিষ্ঠান, সেনাপ্রধান একজন প্রতিষ্ঠান। সেনাপ্রধান কি বলেছেন
সেই কথাটা কিন্তু যে উপদেষ্টা প্রকাশ করেছেন, এই উপদেষ্টা তার শপথে থাকার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছেন। কারণ তিনি শপথ করেছেন যে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো কাজ করবেন না। তিনি কিন্তু বিরাগের বশবর্তী হয়ে কিন্তু এই কাজটা করছেন। দেখুন, সবসময় সব সত্য কথা বলতে নেই। আপনার মৌলানা আবুল কালাম আজাদ একটা বই লিখেছেন এবং একটা বইয়ের একটা চুম্বক অংশ, অনেকগুলো অংশ তিনি কিন্তু আপনার বলেছেন যে ওনার মৃত্যুর 30 বছর পরে যেন সেইগুলো প্রকাশ করা হয়। একটা সেন্সিটিভ বিষয় ছিলেন। জওহরলাল নেহরুর এমন কিছু বক্তব্য ছিলেন, জওহরলাল নেহরুর এমন কিছু কার্যকলাপ ছিলেন যেটা মৌলানা আজাদ তখন মনে করেছেন যে সেটা প্রকাশ করাটা অনুচিত হবে, এবং সেটা 30 বছর পরে আমরা প্রকাশ করার পরে আমরা দেখতে পেলাম যে ভারত বিভক্তির অন্যতম একজন কারণ হলো যে জওহরলাল নেহরুর ক্ষমতা লিপ্সু। এখন যে আসিফ মাহমুদ যে বক্তব্যটা দিয়েছেন এটা একেবারে বালকিল্য, এবং তাদের যে আপনার এখন পর্যন্ত আপনার একটা বয়সের একটা ভার আছে এবং একটা ক্ষমতার একটা বিড়ম্বনা আছে, অথবা একটা খ্যাতির বিড়ম্বনা আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং কয়েকজন ইউটিউবার আপনার যেভাবে সেনাপ্রধানকে আপনার আক্রমণ করছে, এটাতে আমরা মনে করছি আমরা লজ্জা পাচ্ছি। আমরা এটা এবং সেটা তারা শুরু করেছেন, এটা বোঝাই যায় যে বেশ কয়েক মাস ধরে তারা করছেন, ডেলিভারেটলি করছেন, এবং বোঝাই যাচ্ছে যে তাদের সঙ্গে এদের একটা সম্পর্ক আছে। 24-এর গণ অভ্যুত্থানে ওই যাদের কথা আপনি বলছেন, যারা এগুলো বলছেন, তাদের সঙ্গে এই উপদেষ্টাদের বা এই নাগরিক কমিটির নেতাদের একটা সম্পর্ক আছে, যোগাযোগ আছে, একটা সম্পর্ক আছে। দেখুন, এই নাগরিক কমিটি অথবা এখন জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল হিসেবে গঠন হওয়ার পর থেকে তাদের অনেকের ব্যক্তিগত আচার আচরণ, কথাবার্তা এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো কোনোটাই একজন রাজনীতিবিদ হিসাবে কোনো অবস্থায় মানায় না, কোনো অবস্থায় এটা যায় না। আর আপনার 24-এ গণ অভ্যুত্থানের ব্যাপারে আপনার সেনাবাহিনীর সেনাপ্রধান এবং সেনা কর্মকর্তারা অথবা সমস্ত বাহিনী যে ভূমিকা পালন করেছে, এটা জাতির ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এই মুহূর্তে আপনার জেনারেল ওয়াকারকে আক্রমণাত্মক যে তুচ্ছ তাচ্ছিল্য করে যে কথাগুলো বলছে, এটা কোনো অবস্থায় আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, এবং এটা একটা অশনি সংকেত হিসেবে মনে হচ্ছে, এবং এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমরা এই রকম একটা ঘটনা প্রবাহ 1982 সালেও দেখেছি, বিচারপতি সাত্তারের সাথে আপনার হোসেন মোহাম্মদ এরশাদের একটা দ্বৈরথ, এবং এই দ্বৈরথে গণতন্ত্রকেই শেষ পর্যন্ত জলাঞ্জলি দিতে হয়েছে, গণতন্ত্রই নির্বাসনে চলে গেছে। এখনও আমরা মনে করি যে আপনার যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এবং তাদের যে বক্তব্য, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে দাবি, এগুলো কোনোটাই কিন্তু আমরা আপনার গণতন্ত্রের জন্য আমরা কাঙ্ক্ষিত বলে মনে করছি না। তারা আপনার এখনও যে গণপরিষদের নির্বাচনের কথা বলে যে দাবি তুলছেন, এটাকেও আমরা ভালোভাবে দেখছি না, এবং এটা মনে করছি যে আসলে এটা আমরা বুঝে উঠতে পারছি না এটা যে তারা কেন এই দাবিগুলো করছে। বিশেষ করে আমি আপনার এই শোয়ের মাধ্যমে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেনাপ্রধানের বিপক্ষে যারা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত অশালীন এবং আপনার অগ্রহণযোগ্য বক্তব্য দিচ্ছেন। দয়া করে আপনারা বাংলাদেশের সেনাবাহিনীকে এই ধরনের মুখোমুখি দাঁড় করাবেন না। অনেকে বলছেন যে এটা ভারতের রয়্যাল প্রেসক্রিপশনে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে এবং ভারতীয় দালাল হিসাবে আবার তাদেরকে চিহ্নিত করছে। আমি মনে করি যে বাংলাদেশে কতগুলো মীমাংসিত হয়ে গেছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার মতো কোনো অবস্থা নাই, কিন্তু জোর করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য এক ধরনের চক্রান্ত বলে আমি এই জিনিসগুলোকে মনে করছি। এবং মনে করছি এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যা করা হচ্ছে সেটাকে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত মনে করছেন? এই যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু আওয়ামী লীগ পক্ষান্তরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট আপনার তৈরি করছে। আমরা মনে করছি যে এখন আবার নতুন করে গণতন্ত্র হোঁচট খায় তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। ডক্টর ইউনূস সাহেবের এখন সব মনোযোগ বাদ দিয়ে একদিকে মনোযোগ করা দরকার একটা সুষ্ঠু নির্বাচন, এবং সেটা যত তাড়াতাড়ি হয়, সেটা যদি অগাস্ট সেপ্টেম্বরের মধ্যেও হয়ে যায় তাহলে আমার মনে হয় আমরা গণতন্ত্রটাকে অন্তত রক্ষা করতে পারবো। কারণ কোনো সংস্কার আপনার ওই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম আপনার ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, মধ্য প্যাকেজ, কোনো প্যাকেজেই কিন্তু আপনার বাস্তবায়ন করার মতো যোগ্যতা এবং দক্ষতা বর্তমান সরকারের আছে বলে আমি অন্তত মনে করি না। বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে বলে মনে করি না। কিছু কিছু উপদেষ্টার মধ্যে ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন, তারা কোনো না কোনোভাবে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য একটা ষড়যন্ত্রে মেতে উঠেছে। মোশাররফ হোসেন ঠাকুর, ধন্যবাদ আপনাকে। দেখুন যে আসিফ নজরুল, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে বইটা, যেটা সম্পূর্ণ গোপনীয়তা রক্ষার যে শপথ 148 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি শপথ ভঙ্গ করেছেন, তার পদ অলরেডি চলে গেছে।
হি শুড কুইট, অথবা কুইট না করলে ডক্টর ইউনূসের দায়িত্ব তাকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া। এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে আসিফ নজরুল যেটা বলেছেন যে বাবারা তোমরা আমাদের নেতৃত্বে আরও 7-8 বছর থাকো, আপনার নিজের কোনো সংসার থাকলে ওইটার নেতৃত্বে নিয়ে বসাই দেন, কিন্তু বাংলাদেশের দায়িত্বে না। আমাকে আজকে একজন বলছে ফোন করে যে চাচ্চু তুমি বলবা যে এনসিপি হচ্ছে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি। সে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তো আমাকে বলছে যে তুমি বলবা এটা ন্যাশনাল চিলড্রেন্স পার্টি। তাই আমি বললাম কেন এটা? বললো যে এটা যা যা করছে ওরা, এটা ন্যাশনাল চিলড্রেন্স পার্টিও এটা করে না, শিশু সংগঠনগুলি এর থেকে অনেক দায়িত্ববান থাকে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমি সাদাত ভাইয়ের সাথে, সেলিম ভাইয়ের সাথে একমত যে সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনীকে মেলাইন করে যদি কোনো কেউ কথাবার্তা বলে আপনি পদক্ষেপ নেবেন। দেশবাসী আপনার সাথে আছে, দেশবাসী আছে, রাজনীতিবিদরা আছে, রাজনৈতিক কর্মীরা আছে, সবাই একসাথে এদের মতো এই শিশু পার্টির কর্মী হয়ে যায় নাই, জাতীয় শিশু পার্টি, জাতীয় ন্যাশনাল চিলড্রেন্স পার্টির মতো সবাই উন্মাদ হয়ে যায়নি। তো নাম্বার 2 বলি যে এই যে ডক্টর ইউনূসের সরকারে এই আজকে আপনি দেখবেন যে আমাদের মহাসচিব কতগুলি এই প্রশ্নমালা সম্বন্ধে বলছেন যে গণমাধ্যমের গণপরিষদের মাধ্যমে হলে টিকচিহ্ন দিন। আমি গণপরিষদের মাধ্যমে না হলে টিকচিহ্ন দেব কোথায়? তো এরকম যে সবাইকে যদি উনি ছাত্র মনে করেন তাহলে তো হলো না। আমার এই ক্ষেত্রে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে যদি ডক্টর ইউনূস মনে করেন তার সন্তান এই জাতীয় শিশু পার্টি এনসিপি, তার সন্তান হিসাবে তিনি নিজে দায়িত্ব নেন, এই এনসিপির দায়িত্ব তিনি নিজে নিতে পারেন, নিজে নিয়ে উনি সরকার থেকে পদত্যাগ করবেন, করে আগামী ইলেকশনের জন্য উনি নিজে আসবেন, এসে যদি উনি পার্টি ইন পাওয়ার হন আমরা সবাই তাকে মানব। আর যদি ইলেকশনে তিনি জিততে না পারেন অপোজিশনে বসবেন, মেইন অপোজিশন না হইতে পারলে এর ছোটো অপোজিশন হবেন, আমরা তাকে কেউ অসম্মান করব না। কিন্তু অপ্রয়োজনীয় কতগুলো বিতর্ক আসছে আপনাকে আমি দেখাই। একটা অপ্রয়োজনীয় বিতর্ক হচ্ছে যে আমাদের ইসির জাতীয় নির্বাচন কমিশনের একটা ডাটাবেজ আছে, ভোটার ডাটাবেজ। এই ভোটার ডাটাবেজের বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র। বলছেন যে একটা স্বতন্ত্র কমিশন করে বা স্বতন্ত্র কর্তৃপক্ষ করে এই ডাটাবেজগুলি তাদের অধীনে দেওয়া হবে। কেন? এটা কেউ দাবি করেছেন? এখানে তো আরেকটা পার্টির নেতা আছেন, আপনারা কেউ দাবি করেছেন যে ভোটার লিস্ট বা জাতীয় এই পরিচয়পত্র এইটার রেজিস্ট্রেশনের জন্য আলাদা আরেকটা কর্তৃপক্ষ দরকার, এরকম দাবি করেছেন? করেন তো নেই, কেউই করে নেই। এই অপ্রয়োজনীয় বিতর্কটা আনছেন কেন? আমি আপনাকে ছোট্ট করে একটু আপনার নজরে আনতে চাই। সেটা হচ্ছে যে 2006 সালে প্রথম শ্রীপুর পৌরসভা একটা পাইলট প্রজেক্টে নেওয়া হয়। পাইলট প্রজেক্ট নিয়ে বলা হয় যে ভোটার আইডি কার্ড দেওয়া হবে। তো যতই মাইকিং করে কেউ লোকজন যায় না। তখন 2007 সালে যখন 111 গভর্নমেন্টের এদের অনেক খারাপ কাজের মধ্যে এটা একটা ভালো কাজ, তারা $81 মিলিয়ন প্রজেক্টে তারা বলেন যে 25টি নাগরিক সুবিধা সহ একটা জাতীয় পরিচয়পত্র, তোমাকে একটা পরিচয়পত্র আইডি কার্ড দেওয়া হবে। এইটা দিয়ে তুমি কৃষি লোন, কৃষি ঋণ, এই সমস্ত কিছু তুমি নিতে পারবা। দেন মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয় এবং সেনাবাহিনী এবং আমাদের নির্বাচন কমিশনের যে কর্মীরা এরা সবাই মিলে এটাকে তৈরি করে একটা নির্ভুল ডাটাবেজ, প্রায় 99% একটা নির্ভুল ডাটাবেজ। এই ডাটাবেজের মধ্যে প্রথম শকুনের নজর পড়ে জয় আর পলকের। তারা অন্যান্য কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেয়নি এই ডাটাবেজটা, এবং তারা প্রতি হিটে 5 টাকা করে নেয়, কোথাও 10 টাকা করেও নেয়। এটা একটা আয়ের উৎস হয়ে দাঁড়ালো। এখন এই যে সরকারের
যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ফয়েজ আহমেদ তৈয়ব, উনার এটা নজরে আসছে যে এটা যদি আলাদা কর্তৃপক্ষ করে নেওয়া যায় তাইলে এইটা দিয়ে বাণিজ্য করা যাবে, ব্যবসা করা যাবে। তো আমার কথা হচ্ছে যে আপনি এইটা দিয়ে যে ব্যবসা করবেন, আপনার বাংলাদেশের মানুষের সংখ্যা হচ্ছে 17 থেকে 18 কোটি, 36 কোটি হচ্ছে জন্ম নিবন্ধন। তো আপনি এটাকে কি আমার যে 12 কোটি ভোটার, এটার কি আপনি 24 কোটি বানাইতে চান? তো এই জন্য, আর এছাড়া আমি আপনাকে বলি যে আমাদের পাসপোর্টের যে অভিজ্ঞতা, এইখানে যে দুর্নীতিগ্রস্ত, তো এনআইডি তো এই পরিমাণ দুর্নীতির কথা শোনা যায় না এ পর্যন্ত। আর এনআইডিতে অলরেডি 81 মিলিয়ন ডলার, মানে ওই সময়ের 510 কোটি টাকা, এখনকার হচ্ছে 1900 প্রায় 980 কোটি টাকা, দ্যাট ইজ 1000 কোটি টাকা। তো এই যে এই জিনিসটাকে আমি একটু বলছি, দেখবেন যে এই সরকারের সমস্ত অপ্রয়োজনীয় বিতর্কগুলিকে তারা টেনে আনছে। আর কোথায় কোথায় ব্যবসা আছে, কোথায় কোথায় বাণিজ্য আছে, আপনি দেখছেন যে কয়েকদিন আগে এটা খুঁজে কোথায় কোথায় বাণিজ্য আছে। কয়েকদিন আগে এনসিপি ঢাকার 129টা ওয়ার্ড কমিশনারের দিবে, কমিশনার বানাবে, প্রশাসক নিয়োগ দেবে। এদের ইন্টারভিউ নিয়েছে, প্রত্যেকের 50 লাখ টাকা করে তাদেরকে দাবি করেছে। এটা প্রায় একবারে খুব ভালোভাবে এটা প্রচারিত আর কি। তো এই যে বিষয়টা, যে এই দুর্নীতি দেখেন না ডক্টর ইউনূস, দেখেন না, নাকি আপনি ভাগ পান? আমার মনে হয় ডক্টর ইউনূস ভাগ পাওয়ার কথা না, ভাগ নেওয়ার কথা না, কারণ ওনার অনেক সোর্স আছে টাকা পয়সার। কিন্তু ওনার ইয়েতে যে ওনার আন্ডারে উপদেষ্টার যে এই যে দুর্নীতির যে মহিরুহ হয়ে উঠছেন, এটা উনি বাধা দিবেন না? এখানে মিস্টার সেলিম, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বেরোবার কোনো পথ দেখছেন আপনি এখান থেকে? বেরোবার পথ, এটা ডক্টর, আপনি হয়তো একটা সাজেশন দেবেন যে এটাই হচ্ছে পথ, কিন্তু সব স্টেক হোল্ডাররা সবাই এক জায়গায় কিনা এটা নিয়ে, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তারা সেটা মানবেন কিনা, সেটাও একটা ইস্যু। না, যারা ক্ষমতায় আছেন তারা তো আসলে কচুপাতার পানির মধ্যে আছেন। এই তাদের যে এই ক্ষমতা, শেখ হাসিনার ক্ষমতা, ডক্টর ইউনূসের ক্ষমতার মধ্যে আকাশে আর পাতালের মধ্যে পার্থক্য। শেখ হাসিনা প্রতিটা প্রতিষ্ঠানকে নিজের দখলে নিয়ে আপনার যেরকম একটা মানে রক্তের হেলির মধ্যে দিয়ে উনি ক্ষমতায় ছিলেন, ডক্টর ইউনূস সাহেবের সেই ক্ষমতাটা নেই। বড় কথা, তার একটা বড় রাজনৈতিক দলও ছিল, তার একটা বড় রাজনৈতিক দল ছিল। ডক্টর ইউনূস সাহেবের সেই সমর্থন গোষ্ঠীও নাই, সেই সমর্থনও নাই। আবার ডক্টর ইউনূস সাহেব সারা বিশ্বব্যাপী সমুদ্রিত, এবং ওনার চোখে সারা বিশ্ব, কিন্তু ওনার চোখে কিন্তু সারা বাংলাদেশ না। উনি দিব্যি দৃষ্টিতে সারা বাংলাদেশটা দেখেন না। ওনার দৃষ্টিতে শুধুমাত্র চট্টগ্রাম এবং এনজিও, এই দুইটা ছাড়া কিন্তু ওনার দৃষ্টিতে আর নাই। এর বাইরে ওনার যে কোনো মানে জগৎ আছে, এটা উনি মনে করেন না। উনি আপনার যেই মন্ত্রিসভা করেছেন বা যে উপদেষ্টা মণ্ডলী করেছেন, সেটাও একটা বিশেষ গোষ্ঠী এবং বিশেষ এলাকার। তো সুতরাং আসলে এইটার এই যে সংকটটা, এই সংকটটার সমাধানটা ওনাকেই করতে হবে। উনি মাঝপথে ছেড়ে দিলে কিন্তু হবে না। উনি একটা রাজনৈতিক দল করতে চেয়েছেন, উনি মাঝপথ থেকে কিন্তু সেখান থেকে সরে এসেছেন। এখন উনি যে ক্ষমতার যে জায়গায় বসছেন, উনি কিন্তু মাঝপথে ছেড়ে দিয়ে যদি চলে যান, তাহলে এটা আমরা একটা সংকটের মধ্যে পড়ব। কিন্তু সেই সংকট থেকে উত্তরণে কিন্তু খুব একটা সমস্যা, যে উনি যদি ছেড়ে দেন আপনার মাঝপথে, আমরা যে সংকটে খুব গভীরভাবে সংকটে পড়ব তাও না, আমরা কিন্তু আবার নতুনভাবে এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো লোকের কিন্তু অভাব নেই। এটা নতুন করে আপনার দেশকে নেতৃত্ব দিতে পারবে। এখন ওনার যেটা দরকার সেটা হলো যে উনি ওনার নিরপেক্ষতা ইতিমধ্যে বিভিন্ন কারণে ক্ষুণ্ণ করে ফেলেছেন। উনি ছাত্রদের দ্বারা নিয়োজিত এবং ছাত্রদেরকে রাজনৈতিক দল করার ব্যাপারে উৎসাহিত, এবং ভোটারের আপনার বয়স কমিয়ে আনা ইত্যাদি কিছু প্রশ্ন উনি বিতর্কিত হয়ে গেছেন। উনি সেখান থেকে বিতর্ক থেকে সরে এসে যদি উনি ওনার আপনার উপদেষ্টা মণ্ডলী নতুন করে সাজান, আপনার শিশু পার্টির যেসব নেতৃবৃন্দরা আছেন তাদেরকে যদি উনি বাদ দিয়ে আপনার সত্যিকার ওনার ফোকাস হওয়া দরকার এখন নির্বাচনের দিকে, আর কোনো দিকে না। ওনার দ্বারা কোনো সংস্কারেই উনি ওনার ক্যাবিনেট দিয়ে করতে পারবেন না, কারণ ওনার ক্যাবিনেটের কোনো মন্ত্রী ওনার মন্ত্রণালয়ের কোনো সংস্কারই করতে পারেন নাই। দুর্ভোগ লাঘবের জন্য ওনারা কোনো রকম কোনো কিছুই করতে পারেন নাই। সেটা আপনার যোগাযোগ খাতে হোক, সেটা স্বাস্থ্য খাতে হোক, সেটা আইটি খাতে হোক,
কোনোভাবেই ওনারা কোনো যোগ্যতা মানে আপনার দক্ষতার ওনারা কোনো রকম চিহ্ন রাখতে পারছেন না। সুতরাং এই কমিটি এবং এই উপদেষ্টা মণ্ডলীকে উনি পুনর্গঠন করে উনি খুব দ্রুত একটা নির্বাচনের দিকে যাওয়া দরকার। যত দ্রুত নির্বাচনের দিকে যাবেন তত দ্রুতই কিন্তু ওনার জন্য লাভ, আমাদের জন্য লাভ, সবার জন্য লাভ। উত্তরণের একমাত্র পথ হলো যে একটা দ্রুত নির্বাচন, এর বাইরে আর কোনো রকমের কিছু নেই। নির্বাচনকে ওনারা প্রলম্বিত করতে চাইলে নতুন নতুন সংকট সৃষ্টি হবে এবং গণতন্ত্র ব্যাহত হবে, গণতন্ত্র হোঁচট খাবে এবং গণতন্ত্র হয়তো বহু আপনার সুদূর প্রসারিত হয়ে যাবে। ওনারা যেই খেলায় ওনাদের কয়েকজন উপদেষ্টা মেতে উঠছেন, ওনাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই সিরাজ আলম খান মনে করছেন, কেউ কেউ নিশ্চয়ই কার্ল মার্কস মনে করছেন, কেউ কেউ মাও সেতুং মনে করছেন। এটা কিন্তু আমি উপদেষ্টা মণ্ডলীর একজন আরেকজনকে সম্বোধন করতে দেখছি যে উনি তো আমাদের আপনার সিরাজ আলম খান, উনি তো আমাদের কার্ল মার্কস। কারণ আমরা তো কয়েকবার মিটিং করেছি, আমরা দেখেছি, কিন্তু ওনারা খুব ঠাট্টা মস্করার মধ্যে দিয়ে আছেন পুরো দেশটাকে নিয়ে এখন এই মুহূর্তে। আসলে আপনার হাসপাতালে এখনও আপনার আহতরা কাতরাচ্ছে, আপনার নিহতদের আপনার রক্ত এখনও শুকায়নি। এক মায়ের একটা মাত্র সন্তান, সেও মারা গেছে। আনাফের মতো ছেলে ক্লাস 8-এ, সে চিঠি লিখে গিয়ে গেছে। এই যে একটা উন্মাদনা আমরা সৃষ্টি করতে পেরেছি, সেই উন্মাদনার থেকে জাতি কিন্তু স্তীমিত হয়ে গেছে। এখন একমাত্র সমাধান হলো নির্বাচন। ডক্টর ইউনূস সাহেব আবার ধরেন নির্বাচনটাকে তো উনি নিজেই নিজের কথা থেকে সরে যাচ্ছেন। উনি বড় প্যাকেজ ছোট প্যাকেজ, উনি ছোট প্যাকেজ বাস্তবায়ন করার মতো যোগ্যতা ওনার নাই। বড় প্যাকেজ উনি 6 মাসের মধ্যে এবং কী সংস্কার বাস্তবায়ন করবেন সেটাও জানি না। উনি সংস্কার কমিশনের দায়িত্ব দিচ্ছেন এমন লোককে যার বাংলাদেশের নাগরিকত্বই নাই, যে বাংলাদেশের জলবায়ুতেই উনি আপনার থাকতে পারেন নাই। আমরা যেরকম মাটি কামড়ে বাংলাদেশের জলবায়ু নিয়ে পড়ে আছি, আমরা যেমন আপনার সুখে দুঃখে বাংলাদেশের সাথে আছি, আমরা দেশ ত্যাগ করার কথা তো আমরা স্বপ্নও চিন্তা করি না। আমাদের জন্ম এই দেশে, মৃত্যু এই দেশে হবে। আমরা আমাদের ভাগ্য অন্বেষণে আমরা দেশ ত্যাগ করি নাই। সুতরাং ভাগ্য অন্বেষণে যিনি দেশ ত্যাগ করেছেন ওইসব লোকের দ্বারা সংস্কার এখানে কতটা বাস্তবায়ন হবে এটা আমরা করি নাই। এবং এই সংস্কার নিয়ে ওনারা এক ধরনের মস্কারা করছেন। ওনারা যেসব আমাদের কাছে পাঠিয়েছেন MCQ পদ্ধতিতে হ্যাঁ এবং না, একটা মানে এটা এক ধরনের মস্কারা। আমরা একটা বিশদ, আমরা একটা যেখানে ধরেন আমাদের এখানে 50 পৃষ্ঠা লিখতে হবে যেখানে একটা বিষয় নিয়ে, সেখানে ওনারা শুধু হ্যাঁ এবং না দিয়ে করতেছেন। আমরা গণভোটের কথা আমরা কেউ স্বপ্নও চিন্তা করছি না, এবং কোনো গণভোটের কথা আমরা আপনারা বাস্তবায়ন করতে দেওয়া দূরে থাক, এই ধরনের চিন্তা করলেও আমরা এটার বিরুদ্ধে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে ওনার কথা লিখছেন, ওনার গণপরিষদের কথা লিখছেন। এখানে গণপরিষদের কথাটা কেন আসবে আপনার এই সংস্কারের মধ্যে দিয়ে আমরা এই জিনিসটাই বুঝতেছি না। আমরা 5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা মনে করেছিলাম দ্রুততম সময়ে একটা নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে একটা জনগণ যাকে ভোট দেবে তার ভোটেই আপনার রাষ্ট্র পরিচালিত হবে। সেখান থেকে ওনারা চলে গেছেন নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য, ওনারা চলে গেছেন বড় বড় সংস্কারের কথা বলার জন্য, ওনারা প্যাকেজ দিচ্ছেন সংস্কারের, এগুলোর থেকে ওনাদেরকে সরে আসতে হবে। ডক্টর ইউনূস একজন আপনার প্রতিযশা ব্যক্তি, সেই সময়ে হয়তো এর চাইতে ভালো কোনো অপশান আমাদের মধ্যে ছিল না। এবং আমরা যেটা চেয়েছিলাম কোনো বিতর্ক ছাড়াই যত দ্রুত 5 তারিখে সরকার পরিবর্তন হওয়ার পরে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার গঠিত হয় নাই। এই 3 দিন আমরা মানে বাংলাদেশ একটা মানে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে, সেই ক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে একটা সরকার গঠিত হয়ে যাক। কিন্তু সরকার গঠন করার ব্যাপারে আমরা ডক্টর ইউনূস সাহেবের আপনার স্বজনপ্রীতি এবং ডক্টর ইউনূস সাহেবের আপনার এই যে অঞ্চলপ্রীতি এটাকে আমরা মনে করি নি। তারপরও যাই হোক মন্দের ভালো যে কোনোভাবে সরকার চলছে, এই সরকারটাকে যত দ্রুত সম্ভব আপনার নির্বাচনমুখী একটা ট্রেন চালু করে দেওয়া দরকার। এবং আমার মনে হচ্ছে যে ডিসেম্বর অনেক দেরি হয়ে যাচ্ছে, আপনার সামনে বর্ষাকাল, আমি বর্ষাকালের পরে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে নির্বাচনটা হয়ে গিয়ে নির্বাচিত সরকারেই আপনার রাষ্ট্র পরিচালনা করবে, নির্বাচিত সরকারই চিন্তা করবে যে সেনাবাহিনীর সাথে সরকারের কী সম্পর্ক থাকবে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনার আপনার জনরায়টা পেয়েছে সেই রায়টা বাস্তবায়ন করার জন্য নির্বাচন আমি আর কোনো বিকল্প দেখি না। একমাত্র নির্বাচনে এই সংকট উত্তরণের বিতর্ক এবং নতুন নতুন কথা, এই যে ওনারা শিশুসুলভ কথাবার্তা বলছেন, আপনার ফেসবুকে কিছুতেই কিছু হলেই আপনার এই ধরনের কথাবার্তা বলছেন এবং বিদেশে বসে যারা উস্কানি দিচ্ছেন তাদের প্রতিও বলবো আল্লাহর রাস্তায় আপনারা উস্কানি দিন না। ওনারা আবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, সেটা আবার জাতীয় সংবাদপত্রে ফলাও করে প্রচারিত হয়ে যাচ্ছে। সংবাদপত্রগুলো আপনার এখন একটা ভীত সংস্কৃত অবস্থা আছে, একটা মব জাস্টিসের একটা ভয়ের গাবাচাবার জন্য সবাই করছেন, মানে এদের খবর ভয়। হ্যাঁ জি এটা ভয়। ধন্যবাদ। আমার হাতে কোনো সময় নেই, জাস্ট 1-1.5 মিনিট করে আপনারা প্রত্যেকে ক্লোজিং রিমার্কস। আমাদের মতিউর রহমান চৌধুরী বলেছেন যে আমরা সাওয়াল পীরদের পাল্লায় পড়েছে, এটা হচ্ছে মিডিয়া ও ক্ষেত্রেও তাই। তো এই জন্য আমি একটা বলি যে এখনকার যে সরকার যে সংস্কার প্রস্তাব, এইগুলো একটি পার্টির এজেন্ডা। আমার মনে হয় যে তারা এই পার্টির এজেন্ডাগুলি
তাদের নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসুন। নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসার পর তারা যদি নির্বাচনে জিতেন এগুলিকে করে ফেলবেন। আর আমাদের 31 দফা আছে, বিএনপির 31 দফা আছে। বিএনপির 31 দফা নির্বাচনে যদি বিএনপি জিতে, বিএনপি 31 দফার সাথে দরকার হলে আরও 5টা দফা যদি বাস্তবায়ন হয়, আরও 5টা দফা যোগ করে এটা অ্যামেন্ডমেন্ট করবে, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। এটা হচ্ছে বক্তব্য। কিন্তু কারো কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে তারা যেন সরকার সংস্কার কর্মসূচি হিসাবে না নেন। তবে একটা পজিটিভ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে জাতীয় পলিটিক্যাল পার্টিগুলির সাথে ডক্টর ইউনূস আলোচনা করতে পারেন যে পলিটিক্যাল পার্টিগুলির নিজস্ব রাষ্ট্র সংস্কারের পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলি তাদের আচার আচরণ গঠনতন্ত্রে কী সংস্কার আনবেন, বরঞ্চ ওটা নিয়ে আলোচনা করলে অনেক ফলপ্রসূ হবে, দেশ উপকৃত হবে। আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমান যে অনাকাঙ্ক্ষিত যে বিতর্কতা, বিশেষ করে আমি এখনও বলি আপনার জেনারেল আপনার ওয়াকারের যে ভূমিকাটা ছিল গণ অভ্যুত্থানের আগে দিয়ে এবং 3 তারিখে তিনি যে দরবারে যিনি যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং এটা পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে আপনার জেনারেল ওয়াকারের নামটা চিরকাল স্বর্ণাক্ষরে লিখিত থাকবেন। পরবর্তীকালে তিনি সমস্ত চাপের মুখে তার জীবন চলে যেতে পারত, তার জীবনকে আপনার বাজি রেখে তিনি বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করার জন্য যে গুরুদায়িত্ব পালন করেছেন, যে শপথ তিনি নিয়েছেন, শপথের পক্ষে তিনি যেভাবে দাঁড়িয়েছেন জনগণের জানমাল রক্ষা করার জন্য, জনগণকে যেন আর রক্তক্ষয় করতে না হয় সেই জন্য তিনি যে অবস্থান নিয়েছেন, জেনারেল ওয়াকারের নাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, বাংলাদেশ ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। জেনারেল ওয়াকারের কোনো ধরনের অপমান, জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আমরা সমস্ত জাতীয় ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। ধন্যবাদ মিস্টার সাদাত হোসেন সেলিম এবং মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর। দর্শক, আমার প্রিয় অতিথি দুজন রাজনীতিক, দুজনে বর্তমান পরিস্থিতির আলোকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানের পক্ষে দাঁড়িয়েছেন এবং তাদেরকে ঘিরে যে বিতর্ক তৈরি করবার চেষ্টা চলছে সেটার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে অনেক সমস্যা তারা তুলে ধরবার চেষ্টা করেছেন, কিন্তু সমাধানের একটাই পথ তাদের দুজনের চোখেই, যত দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন, অন্য কোনো নির্বাচন না, গণভোট, গণপরিষদ, স্থানীয় সরকার, কোনো নির্বাচন না, শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন তারা দেখতে চান। একই সঙ্গে এটাও তাদের কথাবার্তায় মোটামুটি স্পষ্ট যে নতুন বেশ কয়েকটা রাজনৈতিক দল হয়েছে, তার মধ্যে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরকারের সকল ধরনের প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ সম্পর্ক দ্রুততম সময়ের মধ্যে বিচ্ছিন্ন করতে হবে। পারলে আজ, না হয় কাল, না হয় পরশুর মধ্যে সেটা করতে হবে। এবং এটা মনে করবার কোনো কারণ নেই যে কেউ কিছু বোঝে না, জনগণ কিছু বোঝে না। এই সম্পর্কগুলো শুধু তাই নয়, সারা দেশে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশনা সরকারের উচ্চমহল থেকে দিতে হবে যে কোনো ধরনের বিশেষ সুবিধা যেন এই দলটিকে না দেয়া হয়। কারণ সাধারণভাবে ধারণা সেটা হচ্ছে কোনো রাজনৈতিক দল, কারণ প্রশাসনের মতো চলবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলবে। এবং এই সরকারকে আমরা একটা নিরপেক্ষ সরকার হিসেবে, নির্দলীয় সরকার হিসেবে দেখতে চাই, যারা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন করতে পারবে। এবং একই সঙ্গে সামগ্রিক বাস্তবতায় এই কথাও বলতে হচ্ছে, অনেকেই দাবি তুলছেন যে এদের এই যে দলটির সঙ্গে যারা যুক্ত, প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে সরকারের ভেতরে যারা আছেন, বাইরে আছেন, শুধুমাত্র ছাত্রনেতৃবৃন্দ না, তার বাইরেও তাদের উস্কানিদাতা হিসেবে যারা রয়েছেন, বুদ্ধিজীবী হিসেবে রয়েছেন, তাদের বক্তব্য প্রচারের ক্ষেত্রে যারা ভূমিকা রাখছেন, অগ্রণী ভূমিকা পালন করবার চেষ্টা করছেন। এবং সরকারের উপদেষ্টা মণ্ডলের মধ্যেও যারা আছেন তাদের পরামর্শক হিসেবে তাদের প্রত্যেকের আমলনামা জনসমক্ষে প্রকাশ করতে হবে। আগামী কিছুদিনের মধ্যে গত কয়েক মাসের তাদের সকল ধরনের আমলনামা, বাণিজ্য সংক্রান্ত, বাণিজ্যিক, অর্থনৈতিক, রাজনৈতিক, যেভাবে আমরা বলি না কোনো, সেগুলো প্রকাশ করতে হবে। এবং নইলে বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়ে আছে, এই অস্থিতিশীলতার জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ জুলাই আগস্টে প্রাণ দেয়নি, হাজারো তরুণ এখনও আহত হয়ে হসপিটালের বিছানায় কাতরাচ্ছে, অসংখ্য বাবা মা তাদের সন্তান হারিয়েছেন এই পরিস্থিতির জন্য নয়। এবং এখানে কোটি কোটি মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিল, কতিপয় মানুষ তার কৃতিত্ব দাবি করতে পারে না এবং সেই কৃতিত্ব দেওয়াটা অন্যদের প্রতি অবিচার এবং অন্যায় করা হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।